আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে পাওয়ার প্ল্যান্টের দৃশ্য দেখছেন, এটি ইসরায়েলের আসালিম পাওয়ার প্ল্যান্ট। এটি ইসরায়েলের নেগেভ মরুভূমির ভেতর অবস্থিত সর্ববৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র। এটি আলাসিম নামক ছোট সম্প্রদায়ের কাছে রিভার সেবা শহরের কাছে অবস্থিত। দেখুন, এই পাওয়ার প্ল্যান্টটি 4টি ভাগে বিভক্ত। 121 মেগাওয়াট বিদ্যুৎ মাত্র উৎপাদন করে। তবে এর চারপাশে প্রায় 50,600টির বেশি কম্পিউটার নিয়ন্ত্রিত যে হেলি ওয়েস্টেড রয়েছে বা যে আয়না বলা হয় বিদ্যুৎ উৎপাদনের, এই ধরনের সিস্টেম রয়েছে। এবং এটি ইসরায়েলের জন্য স্ট্র্যাটেজিকভাবেও খুবই গুরুত্বপূর্ণ, কারণ নেগেভ মরুভূমির ভেতর অবস্থিত ইসরায়েলের অন্যতম পঞ্চম প্রজন্মের যে বিমান ঘাঁটি রয়েছে, তার বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় এখান থেকে। এবং তার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরমাণু স্থাপনা রয়েছে, এর আশেপাশের যে শহর রয়েছে, সকল কিছুর মূল বিদ্যুতের যোগান দেয় এই বিদ্যুৎ কেন্দ্রটি। দেখুন, ইসরায়েলের বিখ্যাত যে অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যা ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান হাতিয়ার, তা কিন্তু অলওয়েজই এর আশেপাশে ইসরায়েল মোতায়েন রাখে। কারণ এই বিদ্যুৎ কেন্দ্রটি যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বা পরমাণু রিসার্চ সেন্টারে বিদ্যুৎ দেওয়ার বিষয়টা এবং নেগেভ মরুভূমির কৌশলগতভাবে তার ওখানে যে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে ঘাঁটিকে অ্যাক্টিভ রাখা, দুইটাই কিন্তু বিপজ্জনক অবস্থায় যাবে। তার জন্যই কিন্তু ইসরায়েল অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা এখানে রাখে। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং তেহরান টাইমসের মতো বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে, ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সোলার পাওয়ার প্ল্যান্ট বা মেগা প্ল্যান্টের ভেতর ইরান আক্রমণ করেছে। তবে নজিরবিহীন বিষয় হলো, মূল উৎপাদনের যে প্ল্যান্ট রয়েছে সেখানে আক্রমণ করেনি। এর রক্ষা কবচ যে অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, অ্যারো 3, তাকে ধ্বংস করে দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বিদ্যুৎ কেন্দ্রের একেবারে কাছাকাছি জায়গায় মোতায়েনরত যে ডিফেন্স সিস্টেমের বড় হাব ছিল, সেখানেই কিন্তু সরাসরি গিয়ে মিসাইলটি হিট করেছে, এমনটা দাবি করছে ইরান। এবং এই ঘটনায় ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অ্যারো 3 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যেটা ইসরায়েলের রক্ষা কবচ এবং সব থেকে শক্তিশালী মিসাইল হিসাবে বিবেচিত, এবং এটিকে কোনো কোনো ক্ষেত্রে ইসরায়েল S-400 এবং যুক্তরাষ্ট্রের যে লং রেঞ্জের থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে, তার সঙ্গে কিন্তু তারা কম্পেয়ার করে। এখন এই মিসাইলের ইউনিটে সরাসরি গিয়ে প্রায় 2000 কিলোমিটার দূর থেকেই ইরানের মিসাইলটি হিট করেছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকভাবে ইসরায়েলের গর্ব হিসাবে খ্যাত অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম 3 ধ্বংস হয়েছে, এমনটা দাবি করেছে ইরান। আর এটি কিন্তু একটি বড় ধাক্কা। মধ্যপ্রাচ্যের যুদ্ধে যুক্তরাষ্ট্র কতটা কোণঠাসা, কতটা তাদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কতটা তাদের আধুনিক অস্ত্র এই জায়গায় পরাস্ত হয়েছে, এই বিষয়ে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন ক্ষেত্রে তথ্য গোপন করার প্রচেষ্টা করলেও এইবার কিন্তু এমনটা আর হচ্ছে তেমনটা দেখা যাচ্ছে না। দেখুন, খুব যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশ রয়েছে সৌদি আরব, তাদের পক্ষ থেকে প্রকাশিত দৃশ্য এটি। তাদের যে প্রিন্স সুলতান বেজ রয়েছে, সেখানে ইরান যে হামলা করেছে, সেই হামলায় যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে E-3G স্যান্থি নামক যে আকাশে নজরদারি শক্তিশালী বিমান রয়েছে, যার এক একটির মূল্য 500 থেকে 700 মিলিয়ন মার্কিন ডলার, এই ধরনের 3টি বিমানের কি অবস্থা হয়েছে ইরানের হামলার কারণে, এই দৃশ্য, এই ছবি কিন্তু সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ভায়া হয়ে সৌদি আরব এবং এই কর্তৃপক্ষ প্রকাশ করেছে। পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে ইরানের মিসাইলগুলো তার মিশনে এই ঘাঁটিটিতে কী ধরনের শক্তিশালী পদক্ষেপ নিতে পেরেছে এবং যুক্তরাষ্ট্রের কতটা ক্ষতি হয়েছে। দেখুন, এই ধরনের শক্তিশালী বিমানের এই অবস্থা যে হতে পারে, এটাও কিন্তু যুক্তরাষ্ট্র কখনো কল্পনা করেনি, যেটা এখন বাস্তব এবং তাদের সক্ষমতার উপর এটি একটি নতুন বড় আঘাত। দেখুন, এই বিষয়টি এখন যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক যে পার্টনার রয়েছে, তাদের উপরও কিন্তু গভীরভাবে প্রভাব ফেলেছে যে এই ধরনের গুরুত্বপূর্ণ সমরাস্ত্র যুক্তরাষ্ট্র এখন রক্ষা করতে পারছে না। যাই হোক, একদিকে যখন ইসরায়েলের অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম 3, যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিংবা প্যাট্রিয়ট PAC-3 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, তাদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলা যাচ্ছে এবং হামলাগুলো নিখুঁতভাবে হিট হচ্ছে, ঠিক এমতো অবস্থায় সংযুক্ত আরব আমিরাত বিকল্প উপায় হিসাবে দক্ষিণ কোরিয়া থেকে জরুরি ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার তৈরিকৃত যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, তার ডেলিভারি নিয়েছে।
দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক মিডিয়া যেমনটা বলছে, চিয়াং-গু-2 নামক যে এম-স্যাম ব্লক 2 রয়েছে তা জরুরি ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত ডেলিভারি নিয়েছে। দেখুন, একেকটি ব্যাটারিতে ৬০টি মিসাইল ফায়ার করার ক্যাপাবিলিটি থাকে। মানে ৬০টি মিসাইলকে প্রতিহত করা যাবে এরকম আরকি। এবং এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ১০টি ব্যাটারি সংযুক্ত আরব আমিরাত ক্রয় করার জন্য চুক্তি করেছিল দক্ষিণ কোরিয়ার সঙ্গে। সেটা প্রায় $3.5 বিলিয়ন এর বেশি অর্থ দিয়ে। যার মধ্যে ২টি অলরেডি কিন্তু মজুদ ছিল এবং এর দাবি অনুসারে তাদের ইন্টারসেপ্টের সক্ষমতা ছিল ৯৬%, যেটা যুক্তরাষ্ট্র থেকেও কিন্তু অনেকটা বেশি তারা মনে করছে। যার জন্যই ৩য় ইউনিট তারা জরুরি ভিত্তিতে ডেকে পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া থেকে এবং দক্ষিণ কোরিয়াও কিন্তু দ্রুত সময়ের মধ্যেই এটা ডেলিভারি দিয়েছে। এখানে বলে রাখা ভালো, এই ইন্টারসেপ্টগুলোর রেঞ্জ হলো ১৫ থেকে ২০ কিলোমিটার। এর বেশি কিন্তু এটি কোনো ধরনের সক্ষমতা দেখাতে পারে না। এখন যে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার হাত থেকে নিরাপত্তা দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ায় মিসাইল মোতায়েন রেখেছে, সেই দক্ষিণ কোরিয়ার মিসাইল ইরানের বিরুদ্ধে কি করে দেখাতে পারে সেটাই দেখার বিষয়। দেখুন, একদিকে যখন ইরান তার হামলা শক্তিশালী করছে এবং একের পর এক হামলা করছে এবং সফলতা পাওয়ার দাবি করছে, ঠিক এমতো অবস্থায় হুতিদের অন্যতম শক্তিশালী প্রক্সি হিসেবে খ্যাত যে ইয়েমেনের হুতিরা রয়েছে তারা দ্বিতীয় দফায় ইসরায়েলের ভেতরে হামলা চালানোর দাবি করেছে। বিষয়টির সত্যতা সম্পর্কে ইসরায়েল স্বীকার না করলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তারা পাল্টা ইয়েমেনের ভেতর শক্তিশালী মিশন পরিচালনা করার জন্য বড় প্রস্তুতি নিচ্ছে। দেখুন, একটি দেশ যখন বড় পাল্টা হামলার প্রস্তুতি নেয় বা জরুরি ভিত্তিতে একটি দেশের সঙ্গে বা একটি পক্ষের সঙ্গে যুদ্ধবিরতির অবস্থা ভঙ্গ করে হামলায় যেতে চায়, পরিষ্কারভাবে বোঝা যায় সেখানে কিন্তু ক্ষয়ক্ষতির মাত্রা বা টেনশনের বিষয়টা খুবই শক্ত। যেমনটা আমরা জানি যে ঘোষিতভাবেই কিন্তু বর্তমানে ইয়েমেনের হুতি এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা যুদ্ধবিরতির চুক্তি চলছে, যার জন্য যুক্তরাষ্ট্রের জাহাজগুলোতে কিন্তু ইয়েমেনের হুতিরা এখন পর্যন্ত হামলা করেনি। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র যদি সেই যুদ্ধবিরতি ভঙ্গ করে ইয়েমেনের ভেতর নতুন করে মিশন শুরু করে, সেটা বিমান হামলা দিয়ে হতে পারে, তাহলে পরিস্থিতি এই বাব-আল মানদেব বা রেড সির উপকূলের কি হবে? একদিকে কিন্তু টেনশন শুরু হয়ে গেছে হরমুজ প্রণালীতে এবং হুতিরাও কিন্তু সক্রিয়ভাবে বড় ধরনের যুদ্ধে নামবে তার বার্তাও দিচ্ছে। দেখুন, এই ধরনের হামলা যখন বাস্তবিক অর্থে বড় রূপ নেবে, তখন আশেপাশের যে দেশগুলো রয়েছে, বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলোর বিরুদ্ধেও কিন্তু হুতিদের যে আক্রমণাত্মক পদক্ষেপ রয়েছে তা বাড়তে পারে বা নতুন করে শুরু হতে পারে। এর পূর্বে একটা রেড লাইন ছিল যে ইরানের সঙ্গে সম্পর্ক ছিল, কূটনীতিকভাবে বার্তা ছিল, তার জন্য কিন্তু উপসাগরীয় দেশগুলোতে হামলা হওয়ার সম্ভাবনা কম ছিল। তবে বর্তমানে উপসাগরীয় দেশগুলোতে ইরান নিজেই হামলা করছে। সুতরাং এই ক্ষেত্রে রেড লাইন এই হুতিরা মেনে চলবে কিনা সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন।